এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। মনে পড়ে? পড়বে না? চেনা চেনা লাগছে? হ্যাঁ, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। এটা আপনার আমাকে দেওয়া ফার্স্ট গিফট। বলুন দেখি কেমন লাগছে? আমি প্রথমে ভেবেছিলাম অন্য কিছু নিয়ে, কিন্তু এখন পড়ার পর দেখছি পারফেক্ট। এটা আপনি যেদিন আমায় দিয়েছিলেন সেদিন সারা দিন আমি এটা পড়েছিলাম। ইনফ্যাক্ট রাত্রেও আমি এটা পরে ঘুমিয়েছি। তাই? আবার কি, এই চশমাটা পড়লেই আমার খুব আজব আজব স্বপ্ন আসে। মানে স্বপ্নগুলো দেখতে ভালো। যাকে ট্রাই করবেন, পড়ুন। তো কোনো স্বপ্ন আসবে করছে? ওই না তো। দোষ রেখে দিন। এনিওয়ে, স্বপ্ন দেখার মতন আমার কাছে আরেকটা জিনিস আছে, দেখবেন? কই দেখি। 1 মিনিট। এটা কে বলুন তো? এটা তো সিরাজদৌল্লা। আর কি মারবেন না, প্রেমের সময় নই আর কি। যাকে এবার বলুন এটা কি? এটা তো আপনার ছবি। হ্যাঁ সেটা আমি, কিন্তু এটার মধ্যে কি আছে বলুন তো? এর ভেতর একজন ট্যালেন্টেড টেকনোলজিস্ট। সে তো আছেই। আর কি? আর কি? আমার জলপরি। সো এবার অঙ্কটা মিলল। এই ছবিটা আপনি কবে তুলেছেন? সব কথা তো বলা যাবে না। সো ম্যাডাম, এবার স্বপ্ন এলো? না তো। এখনো না? কিন্তু রাস্তায় খুব একটা ট্রাফিক জ্যাম আছে বলে তো আমি শুনিনি। ঠিক আছে, আমি হেল্প করে দিচ্ছি। আমি কতবার বলেছি আমার মুখের সামনে এসে দাঁড়াবি না। সারা জীবন তুই আমাকে কষ্ট দিয়ে গেছিস, প্রত্যেক দিন তুই আমাকে কষ্ট দিয়ে যাচ্ছিস। তোর কি শখ মিটছে না? এই যে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি, তোর সেটা ভালো লাগেনি তাই না? তুই সেটা সহ্য করতে পারিস। আমি যে প্রীতির জন্য এত বড় পার্টি অর্গানাইজ করেছিলাম, তোর সেটা ভালো লাগেনি তাই না? তুই সেটা মেনে নিতে পারিসনি। তুই নিশ্চয়ই আবার আমার ক্ষতি করার জন্য কোনো প্ল্যান করছিস। আমি যে অসুস্থ হয়ে অন্ধ হয়ে বাড়িতে পড়েছিলাম, প্রীতি সারাক্ষণ আমার পাশে ছিল, সেটাও তুই সহ্য করতে পারিসনি।
আমি সকালে ঘুম থেকে উঠে তোর মুখ দেখলাম, এর থেকে অন্ধ থাকাটাই আমার ভালো ছিল। তুই আমার চোখের সামনে থেকে সরে যা। কি হলো, কথাটা কানে গেল না? সামনে থেকে সরবি কি না? আদি, আদি, তুমি কেন এরকম করছো বলো তো? কি হয়েছে তোমার? আমি যে ওর মুখ দেখতে পছন্দ করি না সেটা কি ও জানে না? তারপরেও বারবার আমার মুখের সামনে ও কেন চলে আসে? ওকে এখান থেকে চলে যেতে বল। পূজা, আমার সামনে থেকে ওকে চলে যেতে বলো। আদি, তারাও কিন্তু তোমার মেয়ে। তুমি এই একই জিনিস আর কতদিন চালিয়ে যাবে বলতে পারো? কেন এরকম করছো? তোমার মনের ভুল ধারণাগুলো তুমি এবার দূর করো প্লিজ। যা 20 বছরেও যেটা সম্ভব হয়নি সেটা আজকেও হবে না। আর তুমি প্লিজ ওর হয়ে আমার সাথে কথা বলতে এসো না। প্লিজ তুমি ওকে আমার সামনে থেকে সরে যেতে বলো প্লিজ। বাবা, বাবা প্লিজ তুমি রাগ করো না, একটু শান্ত হও। আমি দিভাইয়ের সাথে কথা বলছি। দিভাই চলে আয়। দেখেছিস প্রীতি, তুই ওকে খুব ভালো ভাবতিস তাই না? ও এখন তোরও কথা শুনছে না। ও পুরো ডিটারমাইন্ড এই পরিবারে ও কোনোদিন শান্তি আসতে দেবে না। স্যার আপনি প্লিজ মাথা গরম করবেন না, আমি তারার সাথে কথা বলছি। তারা, স্যার যেটা বলছে সেটা শুনুন প্লিজ, প্লিজ চলে আসুন। ও কারোর কথা শুনছে না, দেখছো? ওর ইন্টেনশন তোমরা বুঝতে পারছো? আরে তুই কেন ওর ওপর রাগ করছিস? দিদি ভাই কতদিন তোকে ভয় পেয়ে থাকবে? ওরও তো একবার না একবার ইচ্ছা হবে তোর সামনে আসতে, তোর সঙ্গে কথা বলতে। তোর তো এবার এগুলো একটু বোঝা উচিত। কেন বুঝবো মা? ও আমার কে হয়? আমি বুঝবো আমার মেয়েকে, প্রীতিকে, যে সব সময় আমার পাশে দাঁড়িয়েছে, আমার খেয়াল রেখেছে। এই মেয়েটা আমাকে কষ্ট দেওয়া ছাড়া আমার ফেভারে একটা কাজও করেছে? মধুজা যখন বাড়ি ছেড়ে চলে গেছিল, এত কাজের মধ্যে থেকেও প্রীতি মধুজাকে ফিরিয়ে এনেছে। ও তখন কোথায় ছিল? আমাদের পরিবারের জন্য ওর কন্ট্রিবিউশন কি? আমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলাম, আমার যখন সার্জারি চলছিল, মেনকা আমাকে মারতে চেয়েছিল, প্রীতি আমাকে বাঁচিয়েছে। তখন এই মেয়েটা কোথায় ছিল? আমি অন্ধ হয়ে বাড়িতে পড়েছিলাম মা। প্রীতি সব সময় আমার পাশে থেকেছে, আমার খেয়াল রেখেছে। এক মুহূর্তের জন্য এই মেয়েটার এক্সিস্টেন্স আমি ফিল করতে পারিনি। এতদিন পর সকালে উঠে আমি ভাবলাম যে বাগানে গিয়ে একটু মর্নিং ওয়াক করবো, এই মেয়েটা সেটাও করতে দিল না। এখন আমার কি মনে হচ্ছে জানো তো? আমি অন্ধ ছিলাম, অনেক ভালো ছিলাম। আজকে সকালটাই শুরু হলো এই মেয়েটার মুখ থেকে। জানি না, আমি বুঝতে পারছি না আজকে সারাদিন আমার সাথে আর কি কি ঘটবে। দিভাই, দিভাই একটা কথা বলবি? তুই তো কখনো এভাবে বাবার সামনে আসিস না। বাবা যখন তোকে বকতো তুই সঙ্গে সঙ্গে ঘরে চলে যেতি। তাহলে আজ তোকে বাবা এতবার বললো, তুই কেন তাও দাঁড়িয়ে রইলি? কেন এতগুলো কথা শুনলি? তারা, আমি তোকে খুব ভালো করে চিনি। তুই তো বিনা কারণে কোনো কিছু করিস না। আজও নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ বল? বাবার চোখের ব্যান্ডেজটা কালকে খোলা হয়েছে, আর ডক্টর বলেছে অন্তত 2 দিন যাতে বাবার চোখে ডিরেক্ট সানলাইট না পড়ে। এখন বাইরে খুব চড়া রোদ, বাবা বাগানে গেলে হয়তো বাবার চোখে ডিরেক্ট সানলাইটটা পড়তো।
আর তাতে হয়তো কোনো ক্ষতি হয়ে যেত। আমি তো জানি বাবা আমার মুখ দেখতে পছন্দ করে না, কিন্তু বিশ্বাস করো আমার আর কিচ্ছু উপায় ছিল না। বাবা যেটা পছন্দ করে না আমি সেটা কোনোদিন করিনি আর করবো না। তুই আমাদের সন্ধ্যা তারা, তুই আমাদের নতুন ভোর, স্বপ্নে আশায় বড় হবি তুই, নিজে লিখবি গল্প তোর। তুই আমাদের নয়ন তারা, তুই আমাদের প্রাণ, তুই আমাদের নয়ন তারা, তুই আমাদের প্রাণ। আদরে আদরে সোহাগে সোহাগে ডাকি তোকে। বিশ্বাস করো, আমার না তোমার উপরে সত্যি অনেক আশা ছিল। সত্যি আমি তোমাকে অনেক ভরসা করেছিলাম, কিন্তু তুমি তো আমার আশা ভরসা কোনোটারই কোনো মূল্য দিতে পারলে না। আমি সেই জন্যই তোমাকে আজকে একটা কথা বলতে এসেছি, যে আজকের পর থেকে আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি ভেবেছিলাম যে তুমি আর আমি হাত মেলালে আদিদেবকে অনেক তাড়াতাড়ি মারতে পারবো, কিন্তু এখন তো মনে হচ্ছে যে হাত না মেলালেই ভালো হতো। কি লাভ হলো বলো তো, কি লাভ হলো? হ্যাঁ, এই শোনো, আমি আর তোমাকে এখন থেকে কোনো কিছুতে আটকাবো না। তোমার যদি এখনো আদিদেবকে মারার থাকে তাহলে তুমি নিজে যা পারবে ভেবেচিন্তে করে ফেলো, কিন্তু এখন থেকে তুমি আর আমাকে তোমার পাশে পাবে না। এবার আমাকে একটুখানি নিজের মতো করে ভাবতে দাও। এলাম। কাবেরী, দেখো তুমি যদি খেলো তাহলে হয় তুমি হারবে না হলে তুমি জিতবে, তাই না? এখন তুমি 3টে ম্যাচ হারলে না 4টে ম্যাচ জিতলে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো এই যে তুমি মাঠে নেমে খেলছো কিনা। এখন দেখো সবাই তো সবকটা ম্যাচ জিততে পারে না, যেমন সবাই সবকটা ম্যাচ হারতেও পারে না। রাইট রাইট, আমি প্রত্যেকটা ম্যাচ জিততে চেয়েছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু আমার সব থেকে বড় স্যাটিসফ্যাকশন কি জানো? আমি প্রত্যেকটা ম্যাচে আমার 100% দিয়ে খেলেছি। তুমি হয়তো হেরে যাওয়াটাকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছো না, সে কারণেই আমার হাত ছেড়ে চলে যেতে চাইছো। ওয়েল, অ্যাজ ইউ উইশ। তবে আমি আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে তোমাকে একটা কথা বলি, ঠান্ডা মাথায় কাজ না করলে কিন্তু কোনো কাজেই তুমি সফল হবে না। আর আদিদেব মৈত্রকে হারানো এতটা সহজ নয়। তুমি যদি আদিদেব মৈত্রের সঙ্গে ডুয়েলে যাও তাহলে কিন্তু শুধুমাত্র সেটা পার্সোনাল ডুয়েল হবে, আর আমি যদি ডুয়েলে যাই তাহলে কিন্তু আমার কাছে দুটো অপশন আছে, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল। এই শোনো, এই কথাগুলো আমাকে বলে না আর কোনো লাভ নেই। আমার বলার কথা আমি বলছি, তুমি শুনলে শুনবে, না হলে শুনবে না। তোমার থেকে না কোনো জ্ঞান শুনতে আমি রাজি নই, একদম রাজি নই। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি যে কাজটা 10 বার চেষ্টা করেও পারোনি, সেই কাজটা আমি একবারে না পারি, 2 বারে না পারি, কিন্তু 3 বারের বার চেষ্টা করে আমি ঠিক করে দেখিয়ে দেব। আমার কাছে এখনই একটা অস্ত্র আছে। আদিদেব জানে না যে ওই জাপানের প্রজেক্টটা তারার দয়ায় পেয়েছে, প্রীতির না। আর এই কথাটা আজ নয় কাল আমি তো আদিদেবকে জানাবই, আর তারপরে আদিদেবের কি রিয়াকশন হবে সেটা নিশ্চয়ই তুমি বুঝতেই পারছো, তাই না? আদিদেব নিজের থেকেও বেশি নিজের অহংকারটাকে ভালোবাসে। ও কিছুতেই এটা মেনে নেবে না, আর ঠিক সেই সময় আমার যা যা করার আমি তাই করব। তুমি এখন ওই বাড়ির সবার চোখে ভালো। এই পরিস্থিতিতে তুমি যদি এখন নিজের পুরনো রূপে ফিরে যাও তাহলে সেটা বুমেরাং হয়ে যাবে। তখন বাড়ির সবাই তোমার এগেইনস্টে চলে যাবে এবং তোমাকে বাড়ি থেকে বের করে দিতে কেউ কিন্তু 1 সেকেন্ডের জন্য ভাববে না। তখন বাড়ির বাইরে গিয়ে তুমি আদিদেবকে দেখবে আর মারার কথা ভাববে, শুধু ভাববে, মারতে পারবে না। তোমার সব থেকে বড় অ্যাডভান্টেজ কি জানো?
তুমি মৈত্র বাড়িতে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে পারো, কিন্তু একবার ভেবে দেখো কাবেরী, তুমি যদি মৈত্র বাড়িতে নাই থাকো তাহলে অ্যাডভান্টেজ কি তোমার থাকছে? ক্ষমতাই তো তোমার থাকছে না। তাহলে তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো ভেবে দেখিনি? আচ্ছা মেনকা, তুমি আমাকে একটা কথা বারবার বলতে না, মাথা খাটাও কাবেরী, মাথা খাটাও। আমি না মাথাটা খাটাতে জানি। আদিদেবকে সত্যি কথাগুলো আমার মুখ থেকে বলতে হবে না। পেপারে তারার নাম সহ ছবি বেরিয়েছিল, আর সেই পেপারটা আমি খুব যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি। ব্যাস, এবার শুধু কোনোভাবে ওই পেপারটাকে আদিদেবের সামনে রাখতে হবে, তারপরে ফস। আগুন আগুন, আমাকে বাঁচাও। আর আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওই আগুনের তাপ মাথায় নেব, ব্যাস। এবারই সবাই খুব চালাক। সব থেকে বুদ্ধিমান কে জানো? সমুদ্র। আমি তুমি অ্যাসিওর করছি সমুদ্র পুরো ব্যাপারটা ঠিক ম্যানেজ করে নেবে। আমি খুব ভালো করে জানি যে সমুদ্র খুব বুদ্ধিমান, কিন্তু এই মিথ্যেটাকে কি করে ম্যানেজ করবে? হ্যাঁ, আদিদেব বুঝতে পারবে যে এই বাড়িতে ও একদিকে আর বাকি সবাই আর একদিকে। তার কারণ জাপানের প্রজেক্টটা আদিদেবকে তারাই এনে দিয়েছে, আর এটা বাড়ির সবাই জানতো, কিন্তু কেউ ওকে বলেনি। তার মানে আদিদেবকে সবাই দিনের পর দিন ঠকিয়েছে। তোমার কি মনে হয় আদিদেব এগুলো হাসি মুখে মেনে নেবে? দেখো, আদিদেবের মেনে নেওয়া বা না মেনে নেওয়া সবটাই কিন্তু ডিপেন্ড করছে সমুদ্রের ওপর। সমুদ্র পুরো ব্যাপারটাকে কিভাবে পারসিভ করছে তার উপর। তুমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছো কাবেরী? আমি যে আদিদেবকে এতবার মারার চেষ্টা করেছি, প্রত্যেকবার আদিদেবকে কে বাঁচিয়েছে? কে আদিদেবের সামনে ঢাল হয়ে এসে দাঁড়িয়েছে? সমুদ্র। ইনফ্যাক্ট আশারপুরে তো তুমিও আদিদেবকে মারার চেষ্টা করেছিলে, তখন আদিদেবকে কে বাঁচিয়েছে? উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অপোনেন্ট কিন্তু খুব স্ট্রং। এরকম একজন স্ট্রং অপোনেন্টকে ডুবেলে হারাতে গেলে ইমোশনের সঙ্গে সম্পর্ক করলে হয় না, তার জন্য দরকার অনেক প্ল্যানিং, অনেক প্রোগ্রামিং। আমি খুব ঠান্ডা মাথায় তোমায় বলছি কাবেরী, আদিদেব মৈত্রের যদি কোনো ক্ষতি তুমি করতে চাও তাহলে মৈত্র বাড়ি থেকে আগে সমুদ্রকে তাড়াও। এই কথাটা আমিও মানছি। প্রথম দিন থেকেই আমি এই বাড়ি থেকে সমুদ্রকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, অনেক, কিন্তু কিছুই করতে পারিনি। প্রথম দিন থেকেই আমার উচিত ছিল ওর উপরে আরো বেশি করে নজর রাখা। ওকে গুরুত্ব না দিয়ে আমি একটা অনেক বড় ভুল করেছি। তুমি ঠিকই বলেছ, আদিদেবের ক্ষতি করতে হলে সমুদ্রকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। দেখছি, তুমি ভালো থেকো। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।